ছোটবেলায় এক ডাক্তার আমাকে বলেছিলেন যে শরীরে কোথাও কেটে গেলে আমাদের যে যন্ত্রণা হয় সেটা নাকি আমাদের ভালোর জন্যই। যন্ত্রণা না হলে আমরা জায়গাটার যত্ন নেব না, ফলে বিচ্ছিরি সব জীবাণু এসে আক্রমণ করবে। কিন্তু শরীরের পাশাপাশি কোনো মানসিক যন্ত্রণাও কি আমাদের কোনো আসন্ন বিপদ থেকে বাঁচাতে চায়? রাগ, ক্ষোভ, দুঃখ ও দুশ্চিন্তা এরাও কি আমাদের মানসিকভাবে শক্ত করে? এসব প্রশ্নের উত্তর আমার হাতে নেই, তবে আমার হাতে আছে রোয়াল্ড ডালের একটা গল্প, যার আসল নাম বলবো আমরা গল্পের শেষে। তাহলে শুনতে থাকুন রোয়াল্ড ডালের গল্প অবলম্বনে মিডনাইট হরর স্টেশনের আজকের গল্প, রাধিকার দুশ্চিন্তা। যে ঘটনাটার কথা বলতে চলেছি আমি সেটা শুনেছিলাম আমার দিদিমার কাছ থেকে। গল্প বলতে তিনি যে আমার থেকে কয়েক গুণ বেশি চৌকস ছিলেন তার প্রমাণ সাক্ষাৎ। তবে এটা ঠিক গল্প নয়, তার নিজের জীবনের সত্যিকারের ঘটনা। দুঃখের কথা হলো কাল ভোর রাতে হসপিটালের বেডে দিদা মারা গেছেন, ফলে আপনাদের আর সে সুযোগ হবে না বলাই বাহুল্য। সাথে সাথে এও ঠিক যে আমি ছাড়া এই গল্প এখন আর কেউ জানে না। দাদু এখনো বেঁচে আছেন বটে, কিন্তু তার কাছ থেকে কথাটা চিরকাল গোপন করে গেছেন দিদিমা। যাই হোক, আমি যেরকম যেরকম শুনেছিলাম তেমনটাই বলে যাচ্ছি, শুনে যান। সপ্তাহে একটা করে চিঠি লিখো, কিন্তু দেখা যাক, সময় পেলে নিশ্চয়ই লিখব। সময় পেলে মানে? একটু অভিমানী গলায় প্রশ্নটা করে রাধিকা। ভাস্কর হাঁটা থামিয়ে অল্প হেসে বলে, ডাকে চিঠি পাঠাতেই দিন 15 লেগে যাবে, 1 মাস পরে তো ফিরেই আসছো। আর কিছু উত্তর দেয় না রাধিকা। বাড়ির লাগোয়া বাগানটা পার হলেই সরু পিচের রাস্তা, গেটের ঠিক ওপারেই ট্যাক্সি দাঁড়িয়ে আছে। গটগট করে সেদিকেই এগিয়ে যায় দুজনে। ফুলগুলোর যত্ন নিও, আর বাইরের দরজাটা কিন্তু বন্ধ করতে ভুলবে না। তোমাদের মেয়েদেরই এক স্বভাব জানো তো, সবকিছু নিয়ে বড্ড হাঁক পাক করো। করবো না? এত কষ্ট করে লাগালাম চারাগুলো, একটা যত্ন করবো না? যত্ন নিতে বারণ করিনি, বলছো এত টেনশন করে লাভটা কি? আমার যে ওটা একটু বেশি হয় তা তো তুমি প্রথম থেকেই জানো। তুমি বলে না, আমার তো মনে হয় পৃথিবীর সব মহিলারাই এংজাইটিতে ভোগে। রাধিকা আর কিছু বলে না। বাগান পেরিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে দুজন। সকালের রোদ পিচের লম্বা রাস্তাটার উপর বিছিয়ে আছে। 4 তলা লম্বা বাড়িটার আশপাশ থেকে আছে ছায়ায়। দুপুরের আগে রোদ পায় না গাছগুলো, তাও নিয়মিত যত্নে দিব্যি ফুল ধরেছে তাতে। বিয়ের পর প্রথম প্রথম এত বড় বাড়িতে থাকতে একেবারেই ইচ্ছা করেনি রাধিকার। দার্জিলিংয়ের বাড়িটা ছোট হলেও জয়েন্ট ফ্যামিলি ছিল তাদের। সারাদিন লোকজনের আনাগোনা, বাড়িটা গম গম করত সারাক্ষণ। বিয়ের পর হয়েছে ঠিক উল্টো, 4 তলা বাড়িতে 2টো মানুষ একা। কিন্তু বাগানটা করার পর থেকে সেই অনিচ্ছাটা আচমকাই উৎসাহে বদলে গেছে। আপাতত টবে নানা জাতের ফুল চাষ করেই সময় কাটে তার। এই কবছরে দিন 3 বেশি বাপের বাড়ি যায়নি সে। এবার প্রায় 1 মাস সেখানে থাকার কথা। মনটা কেমন যেন খারাপই লাগলো তার, সাথে এক ঝাঁক দুশ্চিন্তাও এসে চেপে ধরল। তবে সেটা মুখে প্রকাশ করল না, করলেই ভাস্কর আবার মজা শুরু করবে। নিজে হাতে গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল রাধিকা। ভাস্কর উঠে এলো। সে অবশ্য স্টেশন অব্দি যাবে না, স্টেশন যাওয়ার পথেই ক্লাব পড়বে, সেখানেই নেমে যাবে। সি অফ করতে যাওয়ার ইচ্ছা যে তার ছিল না তা নয়, কিন্তু রাধিকাই বারণ করেছে শেষ অব্দি। গাড়ির ভিতরে ঢুকেই ঘড়ির দিকে একবার তাকালো রাধিকা। ট্রেন ছাড়ার অন্তত আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছাবে ভেবেছিল সে, সেটা আর হলো না আজ। অস্বস্তি শুরু হলো তার। কি গো, কি হলো? ওঠো তাড়াতাড়ি। তাড়া দিয়ে উঠল সে। এই যা, একদম ভুলে গেছে। গাড়ির দরজাটা বন্ধ করতেই কথাটা বলে উঠল ভাস্কর। একটা হাত দিয়ে একবার কপাল চাপড়ে বেশ খানিকটা বিরক্তি প্রকাশ করল। পাশের সিটে বসা রাধিকা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, কি হলো আবার? আরে
গিফটগুলো অত যত্ন করে প্যাক করলাম আর গাড়িতে তুলতেই ভুলে গেছি। ব্যাস, আমার আর যাওয়া হলো না আজকে। হালকা রাগের সাথে কথাটা বলে মুখ ঘুরিয়ে নিল রাধিকা, আর চোখে একবার ঘড়ির দিকে তাকিয়ে নিল। 9:15 বাজছে। 10:05 ট্রেন। এখান থেকে খুব জোরে গাড়ি চালালেও মিনিট 50 লাগবে। তুমি একটু বসো, আমি নিয়ে আসছি গিফটগুলো। থাক, গিফট ছাড়াই যাব। তা হয় নাকি? সবাই আশা করে থাকবে। সেটা আগে ভাবতে পারলে না? ভাবতে পারলে কি আর ফেলে আসতাম? তুমি বসো, আমি আসছি। আচ্ছা, কোথায় রেখেছো মনে আছে? বিছানার উপরে তো রাখলাম। কথাগুলো বলতে বলতে গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ে ভাস্কর। তারপর এক দৌড়ে সিমেন্টের রাস্তা পেরিয়ে বাড়ির ভিতর গিয়ে ঢোকে। রাধিকা আর একবার ঘড়ির দিকে তাকায়। তাড়াহুড়ো থাকলে সময় যেন নিজের গতি বাড়িয়ে নেয়। ড্রাইভারের দিকে তাকায় সে, উঁচু গলায় বলে, স্টেশন কতক্ষণ লাগবে বলো তো? জ্যাম ট্যাম নিয়ে মিনিট 40 পার করে দেবো। 40? তার মানে মনে মনে কি যেন হিসেব করে রাধিকা। কপালে কয়েকটা সরু রেখা ফুটে ওঠে। তারপর দু হাতে মুখ ঢেকে ফেলে বলে, ও বাবা, আর যাওয়া হবে না আজকে। রাধিকার বয়স 30-এর কাছাকাছি। ভাস্কর তার থেকে ঠিক 2 বছরের বড়। দুজনের বিয়ের প্রায় বছর 5 হতে চলল। এই 5 বছর ধরে একটি নিরীহ অত্যাচার রাধিকার উপর ক্রমাগত করে চলেছে ভাস্কর। প্রথম সেটাতে বেশ রাগ হতো, রাগটা দেখিয়েও ফেলতো মাঝে মাঝে। তাতেও সেটা বন্ধ হয়নি বলে ইদানিং মানিয়ে নিয়েছে। ডাক্তারির ভাষায় রাধিকা একটি বিশেষ মানসিক রোগের শিকার, এংজাইটি, অর্থাৎ খুব ছোটখাটো ব্যাপার নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করা। প্রেসার কুকারে সিটি পড়তে দেরি হলে, চিরুনিতে একটু বেশি মাথার চুল লেগে থাকলে, ভাস্করের বাড়ি ফিরতে মিনিট 10 দেরি হলে দুশ্চিন্তায় তার হাত পা ঠান্ডা হয়ে যায়। যত দিন যাচ্ছে যেন ধীরে ধীরে বেড়ে উঠছে ব্যাপারটা। এত টেনশন হয় বলে নিজের উপরেই মাঝে মাঝে বিরক্তি লাগে তার। কিন্তু বহু চেষ্টা করেও এর কোনো সমাধান মেলেনি। উল্টে এত কিছুর উপর আবার এক বিশেষ ফোবিয়া জন্মেছে ইদানিং। বিজ্ঞানের ভাষায় তার নাম অ্যালেগ্রোফোবিয়া এবং গোদা বাংলায় দেরি হবার ভয়। এই ভয়টা যে কম বেশি আমাদের সবারই আছে তা কেউই অস্বীকার করতে পারবে না। কিন্তু রাধিকার ক্ষেত্রে ব্যাপারটা প্রায় পাগলামির জায়গায় পৌঁছেছে। ট্রেন ছাড়ার অন্তত 1.5 ঘন্টা আগে সে স্টেশনে পৌঁছায়। ভোরের ফ্লাইটে কোথাও যাবার থাকলে সারা রাত না ঘুমিয়ে জেগে বসে থাকে। সন্ধেবেলা বাড়িতে গেস্ট আসার কথা থাকলে দুপুর থেকে তোড়জোড় শুরু করে। তবে এত কিছুর মধ্যে সব থেকে বেশি পরিমাণে যেটা হয় তা হলো ট্রেন মিস করার ভয়। স্ত্রীর যেরকম মারাত্মক একটি ফোবিয়া আছে তা বিয়ের মাসখানেকের মধ্যেই বুঝতে পারে ভাস্কর, এবং তারপর থেকেই রাধিকাকে নানা অছিলায় ইচ্ছা করে দেরি করিয়ে দেয় সে। কখনো বেরোনোর আগে দাড়ি কাটার কথা মনে পড়ে, আবার কখনো বাইরের দরজার চাবি হারিয়ে ফেলে। 4 তলা বাড়িতে কোনো কিছু একবার হারালে আর খুঁজে পাওয়ার জো নেই। এই দেরিটুকুনি একেবারে সহ্য হয় না রাধিকা। তার কানের পাশ দিয়ে গরম হাওয়া দৌড়াতে থাকে, বুক ঢিপ ঢিপ করতে থাকে, সুযোগ বুঝে মাথাটাও কাজ করা বন্ধ করে। সব মুছে গিয়ে কানে আসে খালি ঘড়ির টিক টিক আওয়াজ। এই মুহূর্তেও সেই আওয়াজটাই প্রবলভাবে কানে আসতে লাগলো তার। 9:20 পার হয়েছে। ড্রাইভারের কথাও যদি সত্যি হয় তাহলে আর মিনিট 5 হাতে আছে তার। কোনো মানে হয় এসবের? মন থেকে উদ্বেগ তাড়াতে ড্রাইভারের উদ্দেশ্যে কথাগুলো বলল রাধিকা। কিসের মানে দিদি? এই যে এইভাবে দেরি করিয়ে দেওয়ার। গিফট কোথায় রেখেছে তাই নাকি মনে নেই? ড্রাইভার পিছনে তাকিয়ে বলে, আমি গিয়ে দেখবো। না থাক, তাতে আরো দেরি হবে। ড্রাইভার মুখ ঘুরিয়ে নিয়ে বাইরে তাকিয়ে বললাম, এত বড় বাড়ি আপনারা দুজনেই থাকেন? আর কি করব বলো, বাড়িটা তো আর আমরা বানাইনি। তাতে কি হয়েছে, বিক্রি করে একটা ফ্ল্যাট কিনে নি। তাতে ওনার আপত্তি। পৈতৃক বাড়ি বেচবো না, ভাড়াও দেবে না। আগে আগে তো বাবা 4 তলা থেকে ওই 1 তলা অব্দি নামতে গিয়ে আমার বুক ধরপড় করতো। কি ভাগ্যিস লিফটটা ছিল। লিফটটা অবশ্য খারাপ হয়েই পড়েছিল। রাধিকাই জোর জার করে সেটা সারিয়েছে ভাস্করকে দিয়ে। আবার ঘড়ির দিকে চোখ চলে গেল তার। প্রায় 9:30 বাজছে। না, এবার কিছু একটা করা দরকার।
খামোখা গাড়িতে বসে লেট হওয়ার মানে হয় না। সিট ছেড়ে সে উঠে পড়ল, আর সাথে সাথে চকচকে কিছু একটা চোখে পড়তেই অবাক হয়ে গেল। গিফটের প্যাকেটগুলো তার সিটের ঠিক নিচেই পড়েছিল। শুধু পড়ে যে ছিল তাই নয়, রাধিকার মনে হলো কেউ যেন হাতের চাপে সিটের তলায় সেগুলো এমন ভাবে ঢুকিয়েছে যাতে সহজে চোখে না পড়ে। ব্যাপারটা মনে হতেই মেজাজটা গরম হয়ে উঠল তার। এটাও তবে আর একটা ঠাট্টা, দেরি করিয়ে দেওয়ার জন্য আর একটা রসিকতা। তার কান লাল হয়ে উঠল, রাগে কপালের শিরাগুলো তপ তপ করতে লাগলো। কিন্তু ঘড়ির খচখচ শব্দটা কানে যেতেই রাগ মুছে গিয়ে আবার আগের উদ্বেগটা ফিরে এলো মনে। রাগ দেখানোর সময় পরেও পাওয়া যাবে, আপাতত ভাস্করকে জানানো দরকার যে তার সাজানো খেলা ধরা পড়ে গেছে। তুমি একবার কি ডেকে আনো তো। সিটের তলা থেকে গিফটগুলো বের করতে করতে বলল রাধিকা। দরজা খুলে বাড়ির দিকে এগিয়ে গেল ড্রাইভার। খানিক পরে ফিরে এসে বলল, দরজা তো ভিতর থেকে বন্ধ। ধুর বাবা, গিফট খুঁজতে যাওয়ার জন্য আমার দরজা বন্ধ করার কি হলো? অনেকক্ষণ ধরে বিরক্তিটা জমা হয়েছে রাধিকার ভিতরে। এবার সেটা ঢাকা দেওয়ার চেষ্টাও করল না। কি কুক্ষণে যে বলেছিলাম বাবা ক্লাবে ড্রপ করে দেবো। বিড়বিড় করে কথাটা বলে ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, ছাড়ো, আমার কাছে চাবি আছে, নিজেই দেখে নিচ্ছি। হাতের ব্যাগ থেকে ভিতরের দরজার চাবি বের করে বাগানের পথে এগিয়ে যায় রাধিকা। আর একবার ঘড়িটা দেখে দেয়, 9:40 প্রায় পেরিয়ে গেছে। যদি ট্রেন লেট না করে তাহলে সেটা আর ধরা যাবে না। দ্বিগুণ জোরে ছুটে চলেছে সেকেন্ডের কাঁটাটা। তার বিরক্তিটা এতক্ষণে ভয়ানক রাগে বদলে গেছে। এমনিতে সে ঠান্ডা রক্তের প্রাণ, এর আগে কেউ সেভাবে রাগতে দেখেনি তাকে। কিন্তু এই মুহূর্তে তার মুখ কঠিন হয়ে উঠেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, কেমন যেন ছটফটে ভাব ফুটে উঠছে সমস্ত শরীর জুড়ে। বাইরের দরজার কাছে এসে কি হলে চাবিটা ঢুকিয়ে দিল রাধিকা। আবার ঘড়ির দিকে চোখ পড়ল, আরো মিনিট তিনেক এগিয়ে গেছে মিনিটের কাঁটাটা। খচখচ শব্দটা যেন আরো জোরে শুনতে পাচ্ছে। চাবিটা খোঁড়াতে গিয়েও রাধিকার মনে হলো কিরকম যেন একটা শব্দ আসছে, যেন তার মাথার ভিতর থেকে। খুব চাপা কিন্তু অস্পষ্ট একটা শব্দ, খানিকটা যান্ত্রিক, আবার একটা মানুষের গলার মতো। শব্দটা এত অদ্ভুত যে সেই তাড়াহুড়ো আর রাগের মধ্যেও রাধিকার হাত থমকে গেল। প্রায় আধ মিনিট সেইভাবে দাঁড়িয়ে থেকে শব্দটা শোনার চেষ্টা করল সে। কিন্তু সেটা কোথা থেকে আসছে তা বুঝতে পারল না। একটু পরেই শব্দের জোর কমে এল, আবার খচখচ শব্দটা কানে আসে তার। মুহূর্তে সম্বিত ফেরে কি যেন ভেবে চাবিটা কি হোল থেকে বের করে নেয় সে। পিছন ঘুরে আবার হাঁটা দেয় গাড়ির দিকে। এতক্ষণ ধরে ব্যাপারটা চোখে পড়েছে ড্রাইভারের। রাধিকা কাছে আসতে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, দরজা না খুলে ফিরে এলেন যে? কপালের ঘাম মুছতে মুছতে রাধিকা বলে, ওর জন্য বসে থাকলে আর যাওয়াটাই হবে না, তুমি গাড়ি স্টার্ট করো। কিন্তু উনি যে বলেছিলেন ক্লাবে নামবে। ও বাস রিক্সা কিছু একটা ধরে নেবে, তুমি চলো। ড্রাইভার আর কথা না বাড়িয়ে গাড়িতে স্টার্ট দিল। একটু জলদি চালাও প্লিজ, 8 ঘন্টার মধ্যে স্টেশন পৌঁছতেই হবে। আধ ঘন্টা তো লাগে না ম্যাডাম, শর্টকাট ধরলে বড় জোর 20 মিনিট লাগবে। তবে যে বললে 40 মিনিট। ড্রাইভার মুচকি হেসে বলল, স্যার আপনাকে অমনটাই বলতে বলেছিলেন। রাগ হতে গিয়েও হলো না রাধিকার, বরঞ্চ হাসি পেল। ট্রেন ধরতে দেরি হবে না তার মানে। ব্যাক সিটে পিঠ এলিয়ে দিল সে। এতক্ষণে রোদের তেজ একটুখানি বেড়েছে। তাদের গাড়িটাকে পাশ কাটিয়ে প্রাইভেট কার আর বাস এগিয়ে চলেছে সামনে। চেনা দোকানপাটগুলো পর পর চোখে পড়তে লাগলো তার। মনটা আবার খুশি হয়ে গেল। ভাস্করের জন্য অপেক্ষা করলে আজ আর ট্রেন ধরা হতো না। বাড়িতে সবাই হা পিত্তেশ করে বসে আছে, ক্যান্সেল হলে আর রক্ষে থাকবে না।
খানিক দূর আসতে ট্রেনের আওয়াজ কানে এলো রাধিকার। ঘড়ির কাঁটা এতক্ষণে 10টা ছুঁয়েছে। গাড়ি থেকে নেমে টাকা পয়সা মিটিয়ে প্রায় দৌড়াতে লাগলো সে। আর মিনিট 5 মধ্যে ট্রেন ছাড়বে। ভাস্করের জন্য খানিকটা খারাপই লাগলো তার। অন্তত একবার জানিয়ে আসা উচিত ছিল, কিন্তু আপাতত সেই সব ভাবনা মাথা থেকে সরিয়ে দ্রুত পা চালালো সে। এইখানে গল্প থামিয়ে আমি দিদাকে জিজ্ঞেস করেছিলাম যে সেদিন ঠিক কিসের আওয়াজ উনি শুনেছিলেন, কিন্তু সেই উত্তর তিনি আমাকে দিতে চাননি। শুধু এটুকু বলেছিলেন যে সে শব্দটা তার মাথার ভিতর থেকে এসেছিল না বাইরে থেকে, তা আজও তিনি বুঝতে পারেন না। হয়তো আমাদের জটিল মস্তিষ্কের কোনো অজানা অংশ অবচেতনে এমন অনেক শব্দ আমাদের শোনায়, আমাদের কিছু সংকেত দেবার চেষ্টা করে। দিদা নিউরোলজিস্ট ছিলেন না এবং আমিও নই, তাই এ নিয়ে আমি আর বেশি কিছু ভাবিনি। যাই হোক, গল্পে ফেরা যাক। দিন 7 দার্জিলিংয়ে কাটিয়ে অপ্রত্যাশিতভাবেই বাড়ির জন্য মন খারাপ করতে লাগলো রাধিকা। সেখানেও যে এতটা মায়া পড়ে গেছে সেটা আগে ভাবতেই পারে। ভাস্কর চিঠি লিখবে না সে তো জানা কথা, অগত্যা সে নিজেই প্রতি সপ্তাহে একটা করে চিঠি লিখতে বসল। বাড়ি আর বাগানের খুঁটিনাটি খবর ছাড়াও ভাস্কর ঠিক মতো খেয়েছে কিনা, সকালে হাঁটতে বেরিয়েছে কিনা, সিগারেটটা বুঝে শুনে খেয়েছে কিনা, এইসব। সে কিছু না বলেই আচমকা যে চলে এলো সেজন্য ক্ষমাও চেয়ে নিল। সাথে গিফট লুকিয়ে রেখে দেরি করানোর বুদ্ধিটা যে মোটেই ভালো নয় তাও রীতিমতো কড়া ভাষায় লিখে দিল। এই এক অদ্ভুত স্বভাব তার, রাগ কিছুতেই ধরে রাখতে পারে না, বিশেষ করে ভাস্করের উপর। চিঠির শেষে পুনঃ দিয়ে লিখল, এখানে এসে থেকে মনে হচ্ছে তুমি আসতে পারতে আমার সাথে। নেহাত জেদ করে আর ওই ক্লাবে গিয়ে তাস খেলবে বলে এলে না। বাকি সময়টা ভাই বোন আর মা বাবার কাছে খারাপ কাটলো না তার। এখানে রান্না বান্না করার ঝামেলা নেই, গোটাটাই অবসর। পুরনো স্কুলে একবার ঘুরে এলো। চারিদিকে গোটা ছোটবেলার স্মৃতি ছড়িয়ে আছে। চেনা মুখের ভিড়, চেনা রাস্তা, চেনা পাহাড়, এইসব দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতেই মাস কখন ঘুরে গেল বুঝতেই পারল না রাধিকা। এই কদিন এসব নিয়ে মেতে থাকতে থাকতে রাধিকার মনে হলো তার টেনশন করার বাতিকটা বেশ কমে এসছে। শহরের ঘুপচি জীবন এমনিতেই মানুষকে বিষণ্ণ করে তোলে, তার উপর ওরকম দানবের মতো বাড়িতে সারাদিন সে একা। চলে আসার দিন বাড়ির সবার মন খারাপ হয়ে গেল, শুধু তার নিজের ছাড়া। খানিকটা অবাকই হলো রাধিকা। এই কটা দিনে যেন অনেকখানি পাল্টে গেছে সে। সেটা পুরনো বাড়ি আর মানুষজনের গুণে নাকি তার নিজের ভেতরে কিছু বদল এসছে সেটা বুঝতে পারল না। ট্রেনে আসতে আসতেও একই কথা ভাবতে লাগলো সে। কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, শরীরের ওজন যেন অনেকটা কমে গেছে। স্টেশনে নেমে চারপাশে তাকিয়ে খানিকটা অবাক হলো রাধিকা। সে যে আজ এই সময় আসবে সে কথা ভাস্করকে আগেই চিঠিতে জানিয়েছিল, তাও কেউ নিতে আসেনি তাকে। তবে কি চিঠিগুলো পড়েই দেখেনি নাকি এতেও কুঁড়েমি? ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামালো না সে। স্টেশন থেকে বেরিয়ে এসে একটা ট্যাক্সি ধরল। লাগেজগুলো নিজে হাতেই ডিকিতে ঢুকিয়ে সিটের উপর বসে দরজা বন্ধ করে দিল। এই 1 মাসে অনেক গল্প জমা হয়েছে, কাউকে না বলা অবধি শান্তি হচ্ছে না। দীর্ঘ ট্রেন জার্নিতে শরীরও ঝিমিয়ে আছে। এর আগে কোনোদিন গাড়িতে ঘুম আসেনি তার, অথচ আজ মাথাটা পিছনে হেলিয়ে দিতেই নিজে থেকে ঘুম নামলো চোখে। ঘুম যখন ভাঙল তখন বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছে ট্যাক্সিটা। তাকে ঘুমাতে দেখে ড্রাইভারই তুলে দিয়েছে ঘুম থেকে। একটু লজ্জায় পড়ে হাসলো রাধিকা। ভাগ্যিস ঠিকানাটা আগে থেকে বলে রেখেছিল। দুজনে মিলে গাড়ির পিছন থেকে লাগেজগুলো বের করে নিল। টাকা পয়সা বুঝে ট্যাক্সি নিয়ে ধীরে ধীরে পিছের রাস্তা পেয়ে উধাও হয়ে গেল ড্রাইভার।
রাধিকা বাগানে ঢোকার আগে মেইন গেটের সামনে এসে দাঁড়ালো। সাথে সাথে অদ্ভুত একটা জিনিস চোখে পড়ল তার। এই 1 মাসে বাগানের সমস্ত ফুল শুকিয়ে গেছে, গাছগুলোতে খয়েরি রং লেগেছে, গজিয়ে ওঠা আগাছা ঘিরে রেখেছে মরা গাছগুলোকে। তবে কি কেউ যত্ন নেয়নি তাদের? রাধিকা ভেবেছিল এই সব দেখে তার মাথাটা গরম হয়ে উঠবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ফুলগুলোকে যেন দেখতেই পেল না সে। সরু সিমেন্টের রাস্তা ধরে ধীর পায়ে এগিয়ে এলো। তারপর ব্যাগ হাতড়ে চাবিটা বের করে নিল। বাড়ির সমস্ত জানলা দরজা বন্ধ। 1 মাস আগে যেভাবে রেখে গেছিল ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে। নিশ্চিন্তে চাবি দিয়ে দরজা খুলে ফেলল সে। আর খুলতেই একটা বিশ্রী ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগতে তার গাটা গুলিয়ে উঠল। তাড়াতাড়ি রুমাল বের করে নাকে চাপা দিল সে। সমস্ত ড্রয়িং রুমটা অন্ধকারে ঢেকে আছে। মিহি কুয়াশার চাদরের মতো ধুলোয় ঢেকে আছে ফার্নিচারগুলো। সেগুলোর দিকে তাকিয়েও মুখ ফিরিয়ে নিল রাধিকা। চোখে পড়ল লেটার বক্সের ফাঁকটার ঠিক নিচে বেশ কয়েকটা চিঠি পড়ে আছে। হাতে করে সেগুলো তুলে নিয়ে দেখার চেষ্টা করল সে। 3টে চিঠি তার নিজের লেখা। 2টো ভাস্করের অফিস থেকে এসছে। 1 মাস অফিসে না যাওয়ার জন্য শোকজ। চিঠিগুলো এক হাতে নিয়ে আর এক হাতে রুমালটা নাকে চাপা দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে এলো সে। অন্ধকারে প্রায় কিছুই দেখা যায় না, তাও আন্দাজে পা ফেলে সিঁড়ি দিয়ে উঠে এলো। দোতলায় লিফটের ইন্ডিকেটরটার দিকে তাকাতেই তার মুখে একটা চেরা হাসি খেলে গেল। নিশ্চিন্ত হয়ে সে আবার সিঁড়ির দিকে পা বাড়াল। 4 তলাতেই তাদের শোবার ঘর, বাকি তলাগুলো ফাঁকাই পড়ে থাকে। গোটা জীবনটা 1 তলা ছোট বাড়িতে কাটিয়েছে বলেই এ তলাটা বেশি পছন্দ ছিল রাধিকা। 4 তলায় এসে শোবার ঘরের দরজা খুলে সে ভিতরে ঢুকে এলো। টেলিফোনটা ডেস্কের উপর পড়েছিল, সেটা দিকে এগিয়ে এলো রাধিকা। ডিরেক্টরি খুলে কয়েকটা পাতা উল্টাল। তারপর একটা নাম্বার খুঁজে নিয়ে রিসিভারটা তুলে নিল হাতে। উপাস থেকে অপারেটরের গলা শোনা গেল। হ্যালো, লফটার রিপেয়ার। আমি 18 নম্বর কলাতলা রোড থেকে বলছি। বলুন। আসলে আমাদের লিফটটা খারাপ হয়ে গেছে। কি ধরনের খারাপ? ইন্ডিকেটর দেখে মনে হচ্ছে 2 তলা আর 3 তলার ঠিক মাঝখানে আটকে গেছে। ওকে, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি পাঠান, বোধহয় কিছু একটা আটকে ছিল লিফটে, পচে গন্ধ বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে পাঠাচ্ছি। রিসিভারটা রেখে দিয়ে রাধিকা বিছানার উপর বসে পড়ল। ঘড়িটা খুলে রাখল। শাড়ির আঁচলে মুখের ঘাম মুছল। নিশ্চিন্ত মুখে ভাবতে লাগলো সে। 2 ঘন্টা মানে এখনো 2 ঘন্টা এই গন্ধের মধ্যে বসে থাকতে হবে। আচ্ছা, পুলিশকে কি একটা ফোন করা উচিত হবে? না, থাক, শরীরটা ক্লান্ত লাগছে। এ ঘটনার বছর 2 পরে আবার বিয়ে করেন দিদা, এবং বলা বাহুল্য আমার দাদুর মুখে কোনোদিন দিদার অ্যাংজাইটির কথা শুনিনি। রওয়াল ডালের বদলে গল্পটা যদি ইসপের লেখা হতো তাহলে শেষে একটা দরকারি মরাল থাকতো। কোনো মানুষকে, বিশেষ করে কোনো মহিলাকে, তার অকারণ অ্যাংজাইটি বা আরশোলা দেখে ভয় পাওয়া নিয়ে ঠাট্টা তামাশা করতেই পারেন, তবে বন্ধ লিফটের মধ্যে আজীবন আটকে থাকা যদি আপনার ফোবিয়া না হয় তাহলেই
শুনছিলেন রয়্যাল চালের কাহিনী দ্য ওয়ে আপ টু হেভেন অবলম্বনে আমাদের আজকের গল্প রাধিকার দুশ্চিন্তা। সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।